আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতগুলি প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলি আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষাতে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো ক্লাসটি খুব ভালোভাবে করো। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্য কমেন্টে জানাবে। আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে মহাত্মা গান্ধী কবে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এই প্রশ্নটি তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 1975 সালের 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে অর্থাৎ গান্ধীজির জন্মদিনে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল 1975 সালের 2রা অক্টোবর। তো যেহেতু গান্ধীজির জন্মদিনে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল, তো তাই গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কবে অর্থাৎ কত সালে, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1869 সালের 2রা অক্টোবর, পোরবন্দর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন এবং তার জন্মদিনের স্মরণে প্রতি বছর 2রা অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস। আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয় 2রা অক্টোবর তার জন্মদিনের স্মরণে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার সময় গান্ধীজি 1904 সালে কোন আশ্রম প্রতিষ্ঠা করেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার সময় গান্ধীজি 1904 সালে কোন আশ্রম প্রতিষ্ঠা করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিনিংস ফার্ম। সেটার কি নাম? ফিনিংস ফার্ম। ঠিক আছে। এবং তোমরা মনে রাখবে যে ডারবানের কাছে ফিনিক্স ফার্ম ছিল গান্ধীজির প্রতিষ্ঠিত প্রথম আশ্রম। পরে 1910 সালে তিনি জোহাসেনবার্গের কাছে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই যে টলস্টয় ফার্ম, এটা কিন্তু তার দ্বিতীয় একটি ফার্ম, যেটা 1910 সালে তিনি প্রতিষ্ঠা করেন। কিন্তু 1904 সালে তিনি যে আশ্রমটি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে ফিনিক্স ফার্ম বা ফোনিক্স ফার্ম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গান্ধীজি দীর্ঘদিন পর কত তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে স্থায়ীভাবে ফিরে আসেন। অর্থাৎ তিনি বহু বছর দক্ষিণ আফ্রিকায় কিন্তু ছিলেন এবং তারপরে তিনি অবশেষে ভারতে স্থায়ীভাবে ফিরে আসেন। কবে? নির্দিষ্ট তারিখটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, শুধু সাল মনে রাখলে কিন্তু হবে না। আমরা প্রত্যেকেই কি জানি যে 1915 সালে, তো 1915 সালের 9ই জানুয়ারি ডেটটা কিন্তু তোমরা মনে রাখবে। 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি স্থায়ীভাবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ঠিক আছে। এই জন্য এই যে 9ই জানুয়ারি যে দিনটি রয়েছে, এই 9ই জানুয়ারির দিনটিতে প্রতি বছর ভারতে প্রবাসী ভারতীয় দিবস অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়, যাতে সেই দিনটিতে মনে করা হয় যে মহাত্মা গান্ধী তিনি কিন্তু যে ভারতে এসেছিলেন, সেই জন্য প্রবাসী ভারতীয় দিবস অর্থাৎ প্রবাসীদের কথা মাথায় রেখেই এই দিবসটি কিন্তু পালন করা হয়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কাকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বলা হয়। অর্থাৎ যদি বলা হয় মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু, তাহলে কে?
সেই ব্যক্তির নাম কি? তো তোমরা মনে রাখবে যে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। গোখলের পরামর্শেই গান্ধীজি ভারত ভ্রমণের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা ও অবস্থা বোঝার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই যে গোপাল কৃষ্ণ গোখলে, তিনিই কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক দিক থেকে তিনি পরামর্শ দিতেন মহাত্মা গান্ধীকে, এবং ভারতের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে যে সমস্ত সাধারণ মানুষদের যে সমস্ত সমস্যা ছিল, সেই সমস্যাগুলিকে বোঝার জন্যই কিন্তু তিনি পরামর্শ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, ভারতে গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সত্যাগ্রহ কোনটি ছিল? ভারতে গান্ধীজির নেতৃত্বাধীন প্রথম সত্যাগ্রহ কোনটি ছিল? তো তোমরা মনে রাখবে, বিহারের চম্পারণে নীলকর সাহেবদের শোষণের বিরুদ্ধে, অর্থাৎ তিন কাঠিয়া যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়াতে গান্ধীজি ভারতের মাটিতে প্রথম সফল সত্যাগ্রহ পরিচালনা করেন, এবং সেটার নাম কি? সেটার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, 1917-তে। কোথায়? না, বিহারের চম্পারণে নীলকর সাহেবদের বিরুদ্ধে গিয়ে তিনি এই সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন, এবং এটা ছিল তার প্রথম সত্যাগ্রহ এবং সফল। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, গান্ধীজিকে প্রথম মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন কে? গান্ধীজিকে প্রথম মহাত্মা উপাধিতে কে ভূষিত করেছিলেন? তো তোমরা মনে রাখবে, এই যে চম্পারণ সত্যাগ্রহের সাফল্যের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন, এবং প্রতিদানে গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দেন। অবশ্যই তোমরা মনে রাখবে, এখানে দুটি প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে। গান্ধীজিকে প্রথম মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কী কারণে? না, বিহারের চম্পারণে সত্যাগ্রহের যে সাফল্য, সেই সাফল্যে খুশি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন, এবং প্রতিদানে গান্ধীজি রবীন্দ্রনাথকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন সেই সময়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া কাইসার ই হিন্দ উপাধি ত্যাগ করেন? গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে এই যে কাইসার ই হিন্দ উপাধি ত্যাগ করেন? কোন ঘটনার প্রতিবাদে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের যে জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কাইসার ই হিন্দ পদক ফিরিয়ে দেন। একই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেছিলেন। অর্থাৎ 1919 সালের 13 এপ্রিল যে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে গান্ধীজি কাইসার ই হিন্দ পদক ফিরিয়ে দেন, এবং একই রকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু নাইটহুড ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1920 সালে গান্ধীজি আনুষ্ঠানিকভাবে কোন আন্দোলন শুরু করেন? অর্থাৎ গান্ধীজির পরিচালিত যে সমস্ত আন্দোলনগুলি, তার মধ্যে 1920 সালে কোন আন্দোলন তিনি শুরু করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। তোমরা মনে রাখবে যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড 1919 সালে হলো, সে 1919 সালে হওয়ার পরে এবং রাওলাট আইনের বিরুদ্ধে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অহিংস উপায়ে সরকারি জিনিসপত্র বর্জনের মাধ্যমে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ সরকারের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, প্রত্যেকটি বর্জনের মাধ্যমে এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। কত সালে? 1920 সালে।
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ঘটনার পর গান্ধীজি হঠাৎ অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেন? কোন ঘটনার পরে গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেছিলেন? তো দেখো, উত্তরপ্রদেশের যে গোরখপুরের চৌরি চৌরায় যে ক্ষুব্ধ জনতা একটি থানায় আগুন লাগিয়ে দেয় এবং থানায় আগুন লাগার পরে 22 জন পুলিশকর্মী কিন্তু সেখানেই মারা যান এবং আন্দোলনের যে সহিংস রূপ, এই সহিংস রূপ দেখে গান্ধীজি 1922 সালের ফেব্রুয়ারি মাসে আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেন। অর্থাৎ এই যে অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন, এটা কি কারণে? এটা ছিল চৌরি চৌরার যে সহিংস ঘটনা, অর্থাৎ যে 22 জন পুলিশকর্মী মারা গিয়েছিলেন, সেটা ছিল সহিংস রূপ। কিন্তু সর্বদা মহাত্মা গান্ধী চেয়েছিলেন যে অহিংস পথে আন্দোলন করতে। তো যেহেতু অহিংস পথ বাদ দিয়ে সেটি সহিংস রূপ ধারণ করেছিল, যার কারণে তিনি এই অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেছিলেন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গান্ধীজি তার বিখ্যাত এটা ডান্ডি মার্চ, ঠিক আছে, গান্ধীজি তার বিখ্যাত যে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ, সেটা কত তারিখে শুরু করেছিলেন? কত তারিখে শুরু করেছিলেন ডান্ডি মার্চ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 12ই মার্চ 1930 সালে। 12ই মার্চ 1930 সালে গান্ধীজি ডান্ডি যে মার্চ বা লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামীকে নিয়ে তিনি 240 মাইল হেঁটে 6ই এপ্রিল গুজরাটের যে ডান্ডি উপকূলে পৌঁছে নিজ হাতে লবণ তুলে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। সবরমতী আশ্রম থেকে কোথায়? গুজরাটের ডান্ডি। 240 মাইল পথ, 78 জন অনুগামী ছিল শুরুতে, তারপরে হাজার হাজার অনুগামী মিলে তিনি অবশেষে গুজরাটের ডান্ডি উপকূলে পৌঁছে নিজ হাতে লবণ তুলে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? আজকের এই যে ক্লাস, এই ক্লাসে যা কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু মহাত্মা গান্ধী সম্পর্কিত এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব সুভাষচন্দ্র বসু সম্পর্কিত। এই দুইজন ব্যক্তিত্ব ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই দুইজনের সম্পর্কিত যে সমস্ত ইতিহাস রয়েছে সেগুলো তোমাদের আইসিডিএস পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, যেগুলো তোমাদের কিন্তু 100% মনে রাখতেই হবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসে সুভাষচন্দ্র বসু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে দেব। দেখো এখানে বলা হচ্ছে মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশন কত সালে? 1924 সালে। 1924 সালে বেলগাঁও অধিবেশন। কর্ণাটকের যে বেলগাঁও, সেখানে অনুষ্ঠিত হয়েছিল 39তম জাতীয় কংগ্রেসের অধিবেশন এবং গান্ধীজি জীবনের প্রথম ও শেষবারের মতো সভাপতি হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 1932 সালে গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে কোন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালে গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে কোন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেই চুক্তিটির নাম কি? তো দেখো সেই চুক্তিটির নাম হচ্ছে পুনার চুক্তি, পুনা অ্যাক্ট বা পুনার চুক্তি বলা হয়। ইংরেজ সরকারের যে সাম্প্রদায়িক বাঁটোয়ারার প্রতিবাদে এটা কিন্তু হয়েছিল এবং এটা হয়েছিল মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে, এবং যার ফলে অনুন্নত শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের বদলে যৌথ মঞ্চে আসন সংরক্ষিত রাখা হয়।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দেখো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি দেশবাসীকে কোন বিখ্যাত স্লোগান দিয়েছিলেন? তোমরা মনে রাখবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, আর এই যে আন্দোলন, সেই আন্দোলনে গান্ধীজি দেশবাসীকে কোন বিখ্যাত স্লোগান দিয়েছিলেন? তো তোমরা অবশ্যই প্রত্যেকে জানো এই স্লোগানটির কি নাম। এই স্লোগানটি হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে, বা করব অথবা মরব, ডু অর ডাই। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গান্ধীজিকে প্রথম জাতির জনক অর্থাৎ ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেছিলেন কে? গান্ধীজিকে প্রথম জাতির জনক বলে সম্বোধন কে করেছিলেন? তো দেখো 1944 সালের 6 জুলাই ব্যাংকক থেকে আজাদ হিন্দ রেডিওতে এক ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক বলে কিন্তু আহ্বান জানান এবং আশীর্বাদ প্রার্থনা করেন। কত সালে? 1944 সালের 6 জুলাই। তাহলে কে সম্বোধন করেছিলেন? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, ফাদার অব দ্য নেশন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, গান্ধীজির আত্মজীবনীর নাম কি? গান্ধীজির যে অটোবায়োগ্রাফি, সেটির নাম কি? তো এটার কি নাম? এই 4টি অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাবে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাই হচ্ছে গান্ধীজির আত্মজীবনীর নাম। এবং তোমরা মনে রাখবে এটি মূলত গুজরাটি ভাষায় রচিত, যার বাংলা অর্থ সত্যের সঙ্গে আমার প্রয়োগ। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, গান্ধীজি সম্পাদিত জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম কী ছিল? অর্থাৎ গান্ধীজি সম্পাদক হিসাবে কাজ করেছিলেন একটি জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, সেটির নাম হচ্ছে হরিজন ও ইয়ং ইন্ডিয়া। হরিজন ও ইয়ং ইন্ডিয়া। গান্ধীজি ইয়ং ইন্ডিয়া, হরিজন এবং গুজরাটি ভাষায় নবজীবন পত্রিকা সম্পাদনা করতেন। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু হরিজন ও ইয়ং ইন্ডিয়া। এরপর দেখো বলা হচ্ছে 1909 সালে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা ফেরার পথে জাহাজে বসে গান্ধীজি কোন বিখ্যাত গ্রন্থটি রচনা করেন? 1909 সালে লন্ডন থেকে যখন তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরছিলেন, তখন জাহাজে বসে তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, যেটির নাম কি? যেটির নাম হচ্ছে হিন্দ স্বরাজ। সেটার কি নাম? হিন্দ স্বরাজ। ঠিক আছে, গুজরাটি ভাষায় লিখিত এই পুস্তিকায় গান্ধীজি তার স্বরাজ, আধুনিক সভ্যতা ও অহিংসা সম্পর্কিত মূল চিন্তাভাবনা কিন্তু ফুটিয়ে তোলেন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, গান্ধীজি কাকে তার পঞ্চম পুত্র হিসেবে গণ্য করতেন? গান্ধীজি কাকে তার পঞ্চম পুত্র হিসেবে গণ্য করতেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জামনালাল বাজাজ। জামনালাল বাজাজ, তাকে কিন্তু তিনি পঞ্চম পুত্র হিসেবে গণ্য করতেন। শিল্পপতি এবং বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জামনালাল বাজাজ গান্ধীজির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং গান্ধীজি তাকে নিজের পঞ্চম পুত্র মনে করতেন। পরবর্তী প্রশ্ন, 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতার দিনে গান্ধীজি কোথায় অবস্থান করছিলেন? অর্থাৎ যেদিন ভারত স্বাধীন হয় সেই সময় গান্ধীজি কোথায় ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতাতে তিনি ছিলেন, বেলেঘাটাতে। কলকাতার বেলেঘাটাতে। দেশভাগের পর কলকাতায় ছড়ানো মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে এবং শান্তি বজায় রাখতে তিনি কলকাতার বেলেঘাটায় হায়দার মঞ্জিল অনশনে ছিলেন এবং সেই সময় 1947 সালের 15 আগস্ট ভারত কিন্তু স্বাধীনতা হয় সেই দিন।
পরবর্তী প্রশ্ন, 1948 সালের 30শে জানুয়ারি কে গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিলেন? 1948 সালের 30শে জানুয়ারি কে গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? দেখো তোমরা এখানে মনে রাখবে, নতুন দিল্লির বা নিউ দিল্লির বিড়লা হাউসে প্রাতঃকালীন প্রার্থনা সভায়, নিউ দিল্লির যে বিড়লা হাউস রয়েছে সেখানে প্রাতঃকালীন প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করেন এবং এই দিনটি অর্থাৎ 30শে জানুয়ারি ভারতে শহীদ দিবস হিসেবে কিন্তু পালিত হয়। ঠিক আছে, 30শে জানুয়ারি এই দিনটি প্রতি বছর শহীদ দিবস হিসেবে কিন্তু পালিত হয়, কারণ সেই দিনেই দিল্লির যে বিড়লা হাউস সেখানে প্রাতঃকালীন প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম গডসে গান্ধীজিকে পাশাপাশি দাঁড়িয়ে গুলি করেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? নাথুরাম গডসে। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। তো এই ছিল 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের পরীক্ষার জন্য। যে 20টি তোমাদের শেয়ার করে দিলাম সেগুলো তোমরা 100% কিন্তু মনে রাখার চেষ্টা করবে। যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নেবে, তাহলেই মনে থেকে যাবে। প্রত্যেকটি ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, আর তার পাশাপাশি যারা শেয়ার করো না তাদের একটু বলে রাখি, তোমরা তোমাদের ফেসবুকে, তোমাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা কিন্তু এই ক্লাসটি শেয়ার করে দেবে, যাতে বাকি স্টুডেন্টও প্রিপারেশন নিতে পারে। ধন্যবাদ।